নিবেদনে বিগ বাজার, ওয়ান স্টপ বাজার, 3 স্টেপস এভিয়েশন, বসুমতী হেলথ কেয়ার, স্টারলেট, টার্ফ এয়ার প্লাজা। Hey, I'm Biplab and welcome to my show Uncut. 24 নভেম্বর 2011 বরিশালের জঙ্গলে ঘটে যাওয়া একটি ঘটনা দেশের তাবড় মিডিয়াকে কাঁপিয়ে দিয়েছিল। টিভির ব্রেকিং নিউজ আর খবরের শিরোনামে তখন শুধুই জঙ্গলমহল, কারণ একটা নাম, মাল্লেজুলা কোটেশ্বর রাও। ছিলেন না তো? তিনি মাও নেতা কিষাণজি। মাও সেতুং বলেছিলেন, পলিটিক্স ইজ ওয়ার উইদাউট ব্লাড, ওয়াইল দ্য ওয়ার ইজ পলিটিক্স উইথ ব্লাড। একদল মানুষ রক্তপাত ছাড়া কিছু ভাবতে পারেন না। রক্তপাত ছাড়া মূল স্রোতের রাজনীতিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন তারা। তাই প্রতিবেশী দেশ থেকে আমদানি করা ইজম ছড়িয়ে দিয়েছেন দেশের পূর্ব থেকে পশ্চিমে। যে পথে হেঁটে ঝাড়খণ্ডের কিষাণ হয়ে উঠেছিলেন লালগড়ের কিষাণজি। আসুন দেখে নিই এ দেশের মাও মুভমেন্টের সেই সব কাহিনী। জঙ্গলমহল। পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে ছড়িয়ে থাকা বিস্তীর্ণ সবুজ আর রুক্ষ মাটি, টিলার মহল্লা, প্রান্তিক মানুষের বাস। নিরন্তর লড়াইয়ের কথা, সেই জাদুকরী প্রকৃতির মাঝেই দেখা মিলত তাদের। বিজ্ঞাপনে নয়, তাদের মুখ ঢেকে যায় গামছায়। এদের সামাজিক পরিচিতি মাওবাদী হিসেবে, রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা মানুষের দল। মাওবাদ হল একদা চীনের বিপ্লবী নেতা মাও সেতুংয়ের মতবাদ, যিনি বলতেন, পলিটিক্স ইজ ওয়ার উইদাউট ব্লাড, while war is politics with blood. এ লড়াই এক অন্য লড়াই, হকের লড়াই, বেঁচে থাকার লড়াই। এদেশে সমাজতান্ত্রিক আন্দোলন মূলত শুরু হয় 1920 সালের দিকে। 1947 সালে ব্রিটিশরা ভারত ছাড়লেও সেই মতাদর্শ থেকেই যায় বামপন্থার মধ্য দিয়ে। তারপর স্বাধীনতার পরেই দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে প্রথমবারের মতো মাওবাদী আন্দোলন স্থায়ীভাবে আত্মপ্রকাশ করে। সেই শুরু। এরপর থেকেই চলে আসছে মাওবাদী আর সরকারি উর্দিধারীদের আক্রমণ আর পাল্টা আক্রমণের পালা। কাট্টু। এই সময় সরকারের তৎপরতায় মাওবাদী বিদ্রোহীরা বিশেষ সুবিধা করে উঠতে পারছে না, ফলে তাদের কার্যক্রম অনেকটাই গুটিয়ে গিয়েছে। এক দশক আগেও যেখানে ভারতের 20টি রাজ্যে 200টি জেলায় মাওবাদী বিদ্রোহীদের কার্যক্রম সচল ছিল, সেখানে বর্তমানে 10টি রাজ্যের 106টি জেলায় তা সংকুচিত হয়ে এসেছে। অন্ধ্রপ্রদেশ, বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের রাজ্যগুলিতে রেড করিডোর হিসেবে সরকার হাজার হাজার আধা মিলিটারি বাহিনী নিযুক্ত করেছে। 2009 সালে শুরু হওয়া এই অভিযানের নাম ছিল অপারেশন গ্রিন হান্ট। আর সেই অপারেশন গ্রিন হান্ট বললেই মনে আসে একটাই নাম, তিনি কিষাণজি। 24 নভেম্বর 2011 পশ্চিম মেদিনীপুরের জাম্বনির বুড়িশোল জঙ্গলে
যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন কিষেনজি। তার আগের গল্প কারুর জানা, কারুর অজানা। অন্ধ্র পেরিয়ে বাংলায় এসে ঘাঁটি গেড়েছিলেন কিষেনজি। শুরুর দিকটা কেমন ছিল? সেই সময় লালগড়, বিনপুর, জামবনি, শালবনি এবং জঙ্গলবহরের নানা জায়গায় মাওবাদীদের খোঁজে অভিযান চালানোর পাশাপাশি কয়েক মাস ধরেই কমিউনিটি পুলিশিং চালু করেছিল সিআরপিএফ। গ্রামের সাধারণ মানুষের আস্থা অর্জনেও এ ছিল এক ট্যাকটিক্যাল লাইন আধা সামরিক বাহিনী। ফুটবল টুর্নামেন্ট চালু করা থেকে একেবারে গ্রাম স্তরের তৃণমূল কংগ্রেস এবং পুলিশ সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটির নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক তৈরি করেও ফেলেছিল সিআরপিএফের অফিসাররা। তারপর মাস 6 হয়নি, রাজ্যে সরকার করেছে তৃণমূল কংগ্রেস। আর 2011-র 20 মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জন্য ধার্য করেছেন দুটো আর্জেন্ট লক্ষ্যমাত্রা: 1, সিঙ্গুরের কৃষকদের জমি ফেরত, এবং 2, জঙ্গলমহল ও পাহাড়ের শান্তি ফেরানো। জঙ্গলমহলে শান্তি ফেরাতে প্রকাশ্যেই যুদ্ধবিরতি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আলোচনায় বসার বার্তা দিলেন মাওবাদীদের। বললেন, অস্ত্র ছাড়ুক মাওবাদীরা। রুটি বদলানো শুরু সেই থেকেই। অন্ধ্রপ্রদেশের করিমনগরের কোটেশ্বর রাও মাও আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন। 80 সালে পিপলস ওয়ার গ্রুপ তৈরি। পরে সিপিআইএমএল দলে যোগদান। পিঠে AK-47, গলা আর মুখ গামছায় মোড়া। এই একটা মুখ বারবার উঠে আসতো মিডিয়ায়। কিষানজি আসলে কেমন দেখতে সাধারণ মানুষ কেউ জানত না। শাসক বিরোধী সবার খুঁটি নাড়ি দেওয়া মানুষটার উত্থান এবার দেখে নেব। সালটা 2011, তারিখ 24 নভেম্বর। নিউজ রুম সরগরম, চলছে প্রাইম টাইম ডিবেট। হঠাৎ ব্রেকিং নিউজ, এনকাউন্টারে খতম কিষানজি। এই শুরুটা কিন্তু শুরু হয়েছিল 2011-র 3রা নভেম্বর থেকে। সেদিন 3টে খুন করে মাওবাদীরা, এর মধ্যে 2জন তৃণমূল নেতা। শান্তি প্রক্রিয়ার ইতি টানা হয় সেই দিনই। তারপরেই ফের জোর কদমে অভিযান শুরু হয় জঙ্গলমহলে, যার ফল খতম কিষেনজি। এবার সেই কিষেনজির উত্থানের গল্প জেনে নেওয়া যাক। অন্ধ্রপ্রদেশের করিমনগর জেলা থেকে উঠে আসেন কোটেশ্বর রাও। 1980 সালে পিপল ওয়ার গ্রুপ তৈরি করেন। তারপর সিপিআই মাওবাদীতে যোগ দেওয়ার পর তার জীবনের মোড় ঘুরে যায়। সামনে এক বৃহৎ চ্যালেঞ্জ, হক জমিয়ে ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নামেন কোটেশ্বর রাও। বাংলায় যিনি হয়ে যান কিষেনজি। 7-এর দশকে ছাত্র আন্দোলন দিয়ে কোটেশ্বর রাও ওরফে কিষেনজির রাজনৈতিক জীবন শুরু। আইন পড়ার সময় নকশাল আন্দোলনে জড়িয়ে পড়েন। ছাত্র আন্দোলনের জেরেই প্রথম 77 সালে গ্রেফতার হন তিনি। 9-এর দশকের শেষের দিকে প্রথমে জঙ্গলমহলে আসেন। বেলপাহাড়ির পাকুড়িয়া গ্রামে প্রথম শুরু করেন সংগঠন তৈরির কাজ। শুরুর দিকে নাশকতার পথে না গিয়ে জনসংযোগ বাড়ানোর কাজেই গুরুত্ব দিয়েছিলেন এই মাওবাদী নেতা, কিন্তু তারপরের কাহিনী সকলের জানা। উনিশশো ৭৭ সালে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর থেকেই সমাজের নিম্নবর্ণের মানুষের সক্রিয়তা এবং মর্যাদা বেড়েছে। তবে 1987-র পর থেকে তা থমকেও গিয়েছে। কিন্তু এর পেছনের গল্পটা একটু আলাদা। সিপিএমের মধ্যে রাজনৈতিক প্রভুত্বের চাহিদা বাড়ে, পাশাপাশি দুর্নীতিও বাড়ে। নিম্নবর্ণের মানুষরা নিজেদের চাহিদা বুঝে নিতে থাকেন। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই পথেই হাঁটেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠলে বলা যায় তিনিও মাওবাদীদের অস্ত্র ফেলতে বলেছিলেন, অথচ হকের জিনিস মিলছিল না কারোর সময়ই। সরকারের উদাসীনতার এই দিকেই সুযোগ নেয় মাওবাদী সংগঠন। সেই দিকেই অধ্যায় শুরু, আর অধ্যায় শেষে রয়ে গিয়েছে কেবল স্মৃতি
আর চাপ চাপ রক্তের দাগ। মাওবাদী নেতা কিষাণজির মৃত্যু যখন হলো তখন আমার সাংবাদিক হিসেবে তখন মনে হয়েছিল যে ঘটনার যেভাবে বলা হচ্ছে, সরকার যেভাবে বলছে ঘটনাটা সেভাবেই ঘটছে কিনা তা নিয়ে প্রশ্ন ছিল, অনেকেরই ছিল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে এই ধরনের ঘটনায় স্বচ্ছতার জন্য অনেক সময় সরকারের উচিত একটা ওই এনকোয়ারি কমিশন বা ইত্যাদি বসানো, তো সেটা করা হয়নি কখনো। কিছু কিছু প্রাইভেট কিছু কিছু এজেন্সি বা মানবাধিকারে নিয়ে আন্দোলন করেন এরকম কোনো কোনো গোষ্ঠী এটা নিয়ে তখন কিছু প্রশ্ন তুলেছিল। মুশকিলটা হচ্ছে যেহেতু, যদিও এটা ঠিক যে কিষাণজিরা যে রাজনীতিটা করতেন সেখানে তারা কোনো বিচার, সংবিধান, আইন, আদালত কোনোটাতেই বিশ্বাস করতেন না। ওরা যদি মনে করতেন কাউকে খুন করে ফেলা হবে, ওরা খুন করে ফেলতেন তাদের। এরকম বহু ঘটনা ঘটেছে যাদেরকে ওরা দোষী মনে করেছে। করে সামান্য স্কুল টিচার স্কুলে পড়াচ্ছেন, খুন করে দিয়ে চলে গেছেন এবং একটা দাগ দিয়ে দিয়েছেন যে অমুকের চর তমুকের চর। সেটা খুবই ভয়ঙ্কর জিনিস। কিন্তু ভারতের সংবিধান এবং সমস্ত উন্নত দেশের সংবিধানই সন্ত্রাসবাদী বা সন্ত্রাসবাদী কাজকর্ম যারা চালান বা পরিচালনা করেন তাদেরও মানবাধিকারে বিশ্বাস করে। তার একটা কারণ যে অনেক ঘটনা দেখা যায় যে মানে ভুল করে মেরে ফেলা হয়েছে। সম্প্রতিও একটা রিপোর্ট বেরিয়েছে, মাওবাদী সন্দেহে বেশ কিছু লোকজনকে মারা হয়েছিল, তারা মাওবাদী ছিলেন না। এই সেনার সাথে নাগাল্যান্ডে যেটা হলো সেটাও একই জিনিস, ভুল হয়ে যায়। যেহেতু এই ধরনের ভুল না বৃদ্ধি পায়, যাতে সতর্কতা থাকে, সে কারণেও এগুলোর তদন্ত হওয়া দরকার যে কীভাবে হলো। কারণ বিচার ব্যবস্থা, আমাদের সংবিধান তাকে সেই অধিকারটা দিয়েছে, প্রাপ্যতার। এক্ষেত্রে হয়নি বলে প্রশ্নটা থেকেই যাবে। যেমন পুলিশ কাস্টাডিতে চারু মজুমদারের মৃত্যু নিয়ে প্রশ্নটা থেকেই গেছে যে সেটা স্বাভাবিক কি স্বাভাবিক নয়, বা যেমন নকশাল নেতা সরোজ দত্তের ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে প্রশ্ন থেকেই গেছে। কারণ সেই সময়ের খুব বিশিষ্ট সাংবাদিক শঙ্কর ঘোষ, তার তো তিনি তো লিখিতভাবেই বলে গেছেন যে তাকে পুলিশ ধরেছিল। পুলিশ চিরদিন অস্বীকার করেছে যে আমরা ধরিনি। কিন্তু এবং কার বাড়ি থেকে ধরা পড়েছিল তাদেরকে পরে সাংবাদিকরা মিটও করেছিল দক্ষিণ কলকাতায়। অন্য অন্য রাজ্যেও এরকম ঘটনা অনেক ঘটেছে। ফলে সরকারের উচিত ছিল স্বচ্ছতার জন্য একটা তদন্ত করা, সেটা হয়নি। ফলে প্রশ্ন থেকে যাবে। অঘ্রাণ মাস, কুয়াশায় ঢাকা জঙ্গল, 30 মিনিট কাট টু কাট যুদ্ধ, এনকাউন্টার। নিহত হয়েছেন কিষাণজি। সিআরপিএফ আর বেঙ্গল পুলিশ ভার্সাস মাওয়িস্ট, আর রেজাল্ট খতম কমান্ডার ইন চিফ কিষাণজি। যদিও এ এক রহস্য, আর যাকে ঘিরে হাজারো প্রশ্ন। যৌথ বাহিনীর হাত থেকে অন্তত 4 বার নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছিলেন যে কিষাণজি, তিনি মারা গেলেন 2011 14 নভেম্বর। কি ঘটেছিল আসুন দেখে নিই এক ঝলক। খবরটা এসেছিল ঝাড়গ্রামের সিআরপিএফের 184 নম্বর ব্যাটালিয়নের অফিসে। এক লাইনের ইনফরমেশন। সিআরপিএফের এক অফিসারের কাছে ফোনটা এলো বিনপুরের একটা গ্রাম থেকে। যিনি টেলিফোনটা করলেন তিনি তার নাম বললেন না। সিআরপিএফের অফিসারকে শুধু বললেন, স্যার আমি নিজে দেখেছি কিষাণজি 10-12 জনের একটা দল নিয়ে কুশবনির জঙ্গলে ঢুকেছে। কয়েকদিন পুলিশের নজর ছিল জোরদার। তারপর একদিন 30 মিনিটের একটা টান উত্তেজনা, দুদফার লড়াই, নিস্তব্ধতা, কিষাণজির নিথর দেহ। না, এরপরেও মাও আন্দোলন থেমে থাকেনি। ধিক ধিক করে জ্বলছে সেই চেনা হকের লড়াই। মাওবাদী আন্দোলনের এলাকা কমতে শুরু করেছে। আগে যতটা ছিল ততটা এখন নেই।
এক নম্বর। 2 নম্বর হচ্ছে কি, এই ধরনের আন্দোলনের সাফল্য বিচার হয় তাদের খুন করার ক্ষমতা দিয়ে। তারা কত লোক মারলে কাগজে বেরোয়, তাই দিয়ে আমরা বিচার করি, আদারওয়াইজ আমাদের বিচার করার কোনো উপায় থাকে না। আর এই সংগঠনটার বৃদ্ধি হয়েছে, বেশি হয়েছে উপজাতি এলাকাগুলোতে। তার একটা কারণ, উপজাতিদের উপরে নিপীড়ন অনেক বেশি হয়েওছে। নিপীড়ন মানে সবসময় যে মারধর তা নয়। একটা 2008-এর মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী, সে সময় প্ল্যানিং কমিশনে একটা রিপোর্ট জমা পড়েছিল। তাতে দেখা গিয়েছিল 47 সাল থেকে 2004 পর্যন্ত যে লক্ষ লক্ষ একর জমি অধিগ্রহণ করা হয়েছে উন্নয়নের জন্য, তার 40% হচ্ছে আদিবাসীদের জন্য, যদিও আমাদের দেশে মাত্র 8% আদিবাসী। অর্থাৎ তাদের জনসংখ্যার, ভারতের জনসংখ্যার নিরিখে 8% ট্রাইবাল পায় না, মানে টোটাল ছাত্রছাত্রীর 8% ট্রাইবাল নয়, টোটাল সরকারি অফিসারের 8% ট্রাইবাল নয়। কিন্তু যখন জমি অধিগ্রহণ করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে তাদের জমি 40% নিয়ে নেওয়া হচ্ছে। বা ধরুন 55-56 ওই সময়টাতে আমাদের চিত্তরঞ্জনে যখন রেল ইঞ্জিন কারখানা তৈরি হবে, ওটা সাঁওতালদের জমি ছিল, ওরা যা ছাড়বো না বলেছিল, গুলি চলেছিল, তাতে 5-6 জন সাঁওতাল মারা যান। এবং সেটা সংবাদ মাধ্যমে এখন যেমন উচ্ছেদ বিরোধী আন্দোলন গুরুত্বপূর্ণ, তখন তেমন ছিল না। ট্রাইবালদের মধ্যে যেহেতু বঞ্চনা বেশি থাকে, তাদেরকে হয়তো অর্গানাইজ করা সহজ, কিন্তু এটা তো একদম যুদ্ধের পর্যায়ে চলে গেছে। মানে মাওবাদীরাও পেলে সেনা বা পুলিশকে হত্যা করছে, সেনা বা পুলিশও মাওবাদীদের পেলে হত্যা করছে। এইটা ভবিষ্যৎ খুব একটা আছে বলে আমার অন্তত মনে হয় না। এখন ওরা অবশ্য ওদের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখল করা, সেটা তো কোনো সরকারই চাইবে না। সম্প্রতি মাও আন্দোলনের আঁচ পাওয়া গিয়েছে ঝাড়খণ্ডে। রেললাইন উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। গভীর রাতে ঝাড়খণ্ডের লাতেহারে রিচুঘুটা ও ডেমু স্টেশনের মাঝখানে রেললাইন উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। এই ঘটনার জেরে ধানবাদ ডিভিশনের বারকানানা ও গাড়োয়া রুটের রেল পরিষেবা পুরোপুরি ব্যাহত হয়ে পড়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে রাত 12:30 নাগাদ এই ঘটনাটি ঘটেছে। প্রবল শব্দে কেঁপে উঠেছে গোটা এলাকা। রেল ট্র্যাকে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। বিস্ফোরণের জেরে উড়ে যায় রেল ট্র্যাক। পালামৌ রেঞ্জের ডেপুটি জেনারেল অফ পুলিশ রাজকুমার লাকড়া জানিয়েছেন, এই বিস্ফোরণের পেছনে মাওবাদীদের হাত রয়েছে। আর এরই পাশাপাশি গ্রেফতার হয়েছেন কিষানদা। It's always darkest before it becomes totally black. আন্ধার নামার আগেও একটা অন্ধকার আসে। দেশের মোস্ট ওয়ান্টেড মাও নেতা কিষানজির মৃত্যুটা ছিল 8 ঘন্টার লড়াই। জীবনের শেষ 30টা বছর লুকিয়ে থেকেও, রাষ্ট্রের বিরুদ্ধে রক্তপাত ঝরানো লড়াই করেও শেষ রক্ষা হলো না। কিষানজির মৃত্যু একটা অন্ধকার ইতিহাস হয়ে থেকে যাবে, কিন্তু জঙ্গলমহলে মাও লেগাসি এখনো মুছে যায়নি। এই তো রিসেন্ট ঘটনা, মাও নেতা প্রশান্ত বসু ওরফে কিষানদা গ্রেপ্তার হলেন। ঝাড়খণ্ডে রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা। তবে আর এভাবে কতদিন চলবে? কবে সমাজের মূল স্রোতে ফিরে এসে সাংবিধানিক উপায়ে উন্নয়নে হাতে হাত মিলিয়ে কাজ করবেন সাধারণ মানুষের জন্য এই মায়োজমে বিশ্বাসীরা? চলুন আজ এই অবধি। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী এপিসোডে আবার ফিরে আসছি আনকাট। নমস্কার। নিবেদনে বিগ বাজার, ওয়ান স্টপ বাজার, 3 স্টেপস এভিয়েশন, বসুমতী হেলথ কেয়ার, স্টাইলেট, টার্ফ এয়ার প্লাজা।